প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় দেওয়ানি মোকদ্দমা ও দেওয়ানি বিচার ব্যবস্থা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিন্স আল মাসুদ। অ্যাডভোকেট প্রিন্স, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে দেওয়ানি মোকদ্দমা বলতে আমরা কি বুঝি? দেওয়ানি মোকদ্দমা কোনো সম্পত্তি অথবা পদ, যে পদে থাকবেন সেই পদ অথবা সম্পত্তির অধিকারকে কেউ যদি অস্বীকার করে, এমনকি ওই সম্পত্তি থেকে কাউকে যদি তার রাইটটাকে লঙ্ঘন করার চেষ্টা করে, তখন সেই লঙ্ঘনের বিরুদ্ধে যে প্রতিকার আমরা যে আদালতে চাই সেটাই দেওয়ানি প্রকৃতির মামলা। এমনকি যে আদালতে আমরা এই প্রতিকার প্রার্থনা করব সেই আদালতগুলোকে আমরা দেওয়ানি আদালত বলবো। দেওয়ানি আদালত যে প্রথম শুরু হয় ডিস্ট্রিক্ট জাজের আওতাধীন যে কোর্টগুলো, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং কি যুগ্ম জেলা জজ, সেখানে আমাদেরকে যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স মানে প্রাথমিকভাবে আমাদের প্রতিকার চাওয়ার জন্য যে আদালতগুলোতে আমরা মামলা করব সেগুলো দেওয়ানি আদালত। এমনকি সেখানে আমরা যে আমাদের সম্পত্তির অধিকার বা বিভিন্ন পদ পদবীর অধিকার, এই অধিকারগুলো আমরা সুনিশ্চিত করার জন্য প্রতিকার চাইব, সেই প্রতিকারগুলোই দেওয়ানি প্রকৃতির প্রতিকার। জি, আমাদের দেওয়ানি যে বিচার ব্যবস্থা রয়েছে দেওয়ানি মামলার জন্য, এর একটি সমালোচনা যেটি সবসময় করা হয়ে থাকে যে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, বছরের পর বছর লেগে যায় একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হতে। এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি যে মামলা কি দ্রুত নিষ্পত্তি করার কি কোনো সুযোগ রয়েছে দেওয়ানি মোকদ্দমাগুলো? দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে যেটা আমাদের অভিজ্ঞতা, যে দেওয়ানি মোকদ্দমাগুলোর নিষ্পত্তিতে অনেক সময় দীর্ঘসূত্রিতা দেখা যায়। কিন্তু এই দীর্ঘসূত্রিতার কারণ যে প্রসিডিউরাল, যেটা পদ্ধতিগত বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেওয়ানি কার্যবিধিতে রয়েছে। আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 সালের, এটিও কিন্তু প্রায় 100 বছর আগের একটি আইন। হ্যাঁ, 100 বছর আগের আইন। বাট দেওয়ানি প্রকৃতির মামলাগুলোর মাঝে আমরা বিভিন্ন ধরনের ইনসিডেন্টাল দরখাস্ত দেই। এগুলোকে বলা হয় যে ইন্টারলোকুটরি প্রসিডিংস। ইন্টারলোকুটরি প্রসিডিংসগুলো এরকম যে কোনো একটা আর্জি আমি যখন দাখিল করার পরে আর্জিতে কোনো ভুল থেকে গেল, বা আমার এরকম একটা প্রবলেম হলো যে ইমিডিয়েট আমার প্রতিকার দরকার, আমার কাছে ওরকম সব ডকুমেন্টস আমার নাই, যেই ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমি মামলাটা ফাইল করে দিলাম। বাট পরবর্তীতে দেখা গেল যে আমার অন্য ডকুমেন্টসগুলো আমি কালেক্ট করলাম, বা স্টেটমেন্টে বললাম যে এই ডকুমেন্টসগুলোর কারণে আমি এখন এটা প্রতিকার চাইতে পারলাম না। পরবর্তীতে আমি এগুলো অ্যাড করার জন্য অ্যামেন্ডমেন্ট করলাম। অ্যামেন্ডমেন্ট করার পরে অপর পক্ষ দেখা যাচ্ছে যে উপরের দিকে চলে যাচ্ছে, আপিল করছে, আপিলে দীর্ঘসূত্রিতা হচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের দরখাস্ত আছে, যেমনটি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, বা অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, মানে প্রয়োগবদ্ধ করার জন্য সম্পত্তি। কিন্তু তারপর আমরা দেখে থাকি যে একটি মামলার যে তারিখ, এটি অনেক ক্ষেত্রে 6 মাস 1 বছর পরেও তারিখ পরে সাধারণত অনেক ক্ষেত্রে। এই বিষয়টি কি এই যে মামলা দীর্ঘসূত্রিতা বা এই যে মামলার জট এর কারণ, এবং এটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? কারণ এক্ষেত্রে হয় কি, সাধারণ যারা ব্যক্তিরা যারা মোকদ্দমা করছেন তারা কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, এবং এর ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমা করতে মানুষ নিরুৎসাহিত হয়ে থাকে। এ কারণে দেওয়ানি মোকদ্দমাগুলো যে ধরনের প্রবলেম নিয়ে আসে, সাধারণত দেখা যাচ্ছে যে ওয়ারিশের সম্পত্তি সবাইকে বঞ্চিত করার জন্য কেউ একজন প্রপার্টিটা দখল করে রাখলো, বাকি ওয়ারিশরা এসে বন্টনের মামলা করলো। মামলা করার পরে তারা এই বিষয়টা কোর্টে না এনে তারা স্থানীয়ভাবে এটা এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি করতে পারে, অথবা মেডিয়েশন, বিরোধ নিষ্পত্তি। এই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য যদি দেওয়া হয় তাহলে আসলে দেওয়ানি আদালতগুলোর উপর মামলার চাপটা কমবে। তাছাড়া আমরা জানি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যেই মামলা মোকদ্দমার সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু সবই দেওয়ানি প্রকৃতির মামলা। তো দেওয়ানি প্রকৃতির মামলাই টোটাল মামলার অন্তত 70 থেকে 80%। এখান থেকে কিন্তু ফৌজদারি মামলারও কিন্তু উদ্ভব হয় দেওয়ানি বিরোধ থেকে। তাহলে এই বিরোধগুলো নিষ্পত্তির জন্য প্রথমে যেটা সবচেয়ে ফ্রুটফুল সেটা যে এডিআর,
এডিআর ব্যবস্থা প্রচলন করা, অথবা হচ্ছে গ্রাম্য সালিশ যে ব্যবস্থা সেটাও প্রচলন করা যেতে পারে, যে সালিশকারীরা হচ্ছে যে সিভিল ডিসপিউটগুলোর মধ্যে অনেকগুলো আছে যে তার পজেশন আছে, আইনগত পদ্ধতিতে যাতে তাকে উচ্ছেদ করতে না পারে সেজন্য হচ্ছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, এক্ষেত্রে গ্রাম আদালতের দেওয়ানি এখতিয়ার রয়েছে কিছু কিছু মামলা নিষ্পত্তি, কিন্তু সেটা খুবই সীমিত আকারে। গ্রাম আদালতের যেই জুরিসডিকশন দেওয়া আছে, এই জুরিসডিকশনে হচ্ছে দেওয়ানি কার্যবিধি বা দেওয়ানি মামলার এটা বিকল্প হতে পারে না আসলে। যদি কোনো ব্যক্তিকে তার ভূমি থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে যিনি ভূমির মালিক রয়েছে তার কি করণীয়? কোনো ব্যক্তি যদি কোনো জমিতে পজেশনে থাকে বা কোনো অফিস বা কোনো প্রপার্টি তার অধীনে থাকে, তাকে ওইখান থেকে যদি তাকে সরাতে হয় তাহলে অবশ্যই আইনগত পদ্ধতিতে তাকে সরাতে হবে। কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি যে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা হুমকি দিচ্ছে যে আপনাকে এই জমি থেকে সরে যেতে হবে, সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী রয়েছেন তার কি করণীয়? তার হচ্ছে আমাদের যেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দুইটি প্রতিকার আছে। একটা হচ্ছে তাকে যে এটা হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে হবে, যে আমাকে হচ্ছে সে আইনগত পদ্ধতি ব্যতি রেখে উচ্ছেদের হুমকি প্রদান করছে, এটা করা যায়। কিন্তু এই মামলাটার ক্ষেত্রে হচ্ছে পজিশনটা এখানে সবচেয়ে ম্যাটেরিয়াল। এই পজিশনটা কেউ হচ্ছে তাকে আইনগত প্রক্রিয়া ছাড়া উচ্ছেদ করা যাবে না। আরেকটা প্রতিকার আছে, যে প্রতিকারটা হচ্ছে সত্য ঘোষণা সহ দখল স্থিরিতকরণের মোকদ্দমা। এখানে তার টাইটেলটা স্পেসিফিক্যালি যে সে যেই ডকুমেন্টসের ভিত্তিতে মালিকানা অর্জন করলো, সেই টাইটেলটাও তাকে প্রুফ করার সুযোগ থাকবে। একই সাথে তাকে অবৈধভাবে যাতে উচ্ছেদ করতে না পারে সেই প্রেয়ারটা, মানে দখলটা কনফার্ম করার জন্য সেই প্রেয়ারটা চাইতে পারে। এই দুইটা মামলার মধ্যে আবার কিছু পার্থক্য আছে। যে পার্থক্যটা হচ্ছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় প্রাইমা ফেসি টাইটেলের সাথে এক্ষেত্রে কি সাথে সাথে প্রতিকার পাওয়া সম্ভব? কারণ যেহেতু এলাকার একটি প্রভাবশালী ব্যক্তি বা গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা আমাকে যে কোনো সময় উচ্ছেদ করে ফেলতে পারে, হয়তো রাতের আধারে তারা আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভুক্তভোগীর আসলে তাৎক্ষণিক কি করণীয় রয়েছে? প্রথমে হচ্ছে এই ধরনের মামলা করার পর তারপরে তাকে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা দরখাস্ত দাখিল করতে হবে, যে দেখাতে হবে যে হচ্ছে তাকে ইমিডিয়েট তাকে উচ্ছেদ করে দিবে। কারণ হচ্ছে পার্মানেন্ট ইনজাংশনের মামলা বলি, ডিক্লারেশন অফ টাইটেল, কনফার্মেশন অফ পজেশন যেটা দখল স্থিরিতকরণের মামলা, এই মামলাগুলো হচ্ছে ডিক্রি পাওয়ার জন্য মামলা। কিন্তু ডিক্রি পাওয়ার আগে যদি তাকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে তো আসলে ওই ডিক্রি বা ওই মামলাটা ইনফ্র্যাকচুয়াস হয়ে যাবে, মামলাটা ফলবলহীন হয়ে যাবে। এই কারণে আগেই হচ্ছে তাকে কি করতে হবে, টেম্পোরারি ইনজাংশন চাইতে হবে। টেম্পোরারি ইনজাংশন চেয়ে তারপরে হচ্ছে দেখাইতে হবে যে অ্যাপ্রিহেনশন আছে, তাকে এখান থেকে উচ্ছেদ করে দিবে। তখন বিজ্ঞ আদালত যদি দেখে, যেটা হচ্ছে যে সিপিসির অর্ডার 39 রুল 5A-তে বলা আছে, 5A1 টু এই অর্ডার রুলসগুলোতে বলা আছে যে তখন কি করতে হবে, তখন হচ্ছে জাজ সাহেব হচ্ছে তাকে এক্সপার্টিও অ্যাড ইন্টারিম ইনজাংশন অন্তর্বর্তীকালীন জরুরি প্রয়োজনে। আর যদি কোনো ব্যক্তি তার ভূমি থেকে উচ্ছেদ হয়ে যান, কোনো প্রভাবশালী মহল থেকে চাপের কারণে উচ্ছেদ হয়ে গেলে তার কি করণীয় রয়েছে বা আইনে কি প্রতিকার রয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে দুইটি প্রতিকার আছে। যেটা হচ্ছে সে যদি উচ্ছেদ হওয়ার 6 মাসের মধ্যে, 6 মাস যদি হয়, এর মধ্যে হচ্ছে সে কি করবে, তাকে দখল পুনরুদ্ধারের, শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করবে। দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে। এই মামলাটা করার পরে তার যে দখলটা কোর্ট আবার হচ্ছে তাকে পূর্ব অবস্থায় ফেরত দিতে পারবে। আর যদি 6 মাসের বেশি হয়ে যায়, 12 বছর পর্যন্ত, এটা তামাদির মেয়াদকাল হচ্ছে 12 বছর, এই 12 বছরের মধ্যে যদি হয় তাহলে হচ্ছে তাকে সত্য ঘোষণা সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। এই দুইটা মামলার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, যেটা হচ্ছে যে সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধারের মামলা ইন জেনারেল সকল ব্যক্তির বিরুদ্ধে করা যায়। আর শুধুমাত্র শুধু দখল পুনরুদ্ধার, সেই মামলাটা শুধু করা যাবে হচ্ছে জেনারেল পাবলিকের এগেনস্টে, গভর্নমেন্টের এগেনস্টে আবার করা যাবে না। জি, গভর্নমেন্টের এগেনস্টে এই মামলাটা প্রযোজ্য না। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে একটি সম্পত্তি বিক্রয়ের জন্য বায়না করা হয়েছে, পরবর্তীতে বায়নার যে শর্ত, এই শর্ত অনুযায়ী জমি যে দাতা তাকে রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না, বা যিনি ক্রেতা তাকে রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে যিনি ক্রেতা তার কি করণীয় রয়েছে? প্রথম হচ্ছে কোনো জমি যদি কাউকে কিনতে হয় বায়না করে, তাকে অবশ্যই ওই বায়নাটা রেজিস্টার্ড হওয়া লাগবে। জি, রেজিস্ট্রি অফিসে রেজিস্টার্ড হওয়ার পরে বায়নার মেয়াদকাল থাকবে 1 বছর পর্যন্ত। 1 বছরের বেশি বায়নার মেয়াদকাল দেওয়ার কোনো সুযোগ নেই।
এই সময়ের পরে যদি কেউ যদি রেজিস্ট্রি করে দিতে না চায়, তাহলে পরবর্তী 1 বছরের মধ্যে তাকে পরবর্তী 1 বছরের মধ্যে অবশ্যই যেদিন থেকে রিফিউজ করলো যে তাকে রেজিস্ট্রি করে দিবে না, তখন হচ্ছে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্পেসিফিক্যালি বলা আছে যে তাকে হচ্ছে বায়নার যে বাকি অংশের টাকা, সেই অংশের টাকাটা আদালতে জমা দিয়ে তারপরে মামলা দায়ের করতে হবে। আপনি যেটি বললেন যে বায়নার মেয়াদ 1 বছর, বায়নার মেয়াদ 6 মাসও তো আইনে বিধান রয়েছে যে বায়নার মেয়াদ 6 মাসও হতে পারে। হ্যাঁ, এটা 1 বছরের বেশি হবে না, বেশি হবে না, সর্বোচ্চ মেয়াদকাল 1 বছরের বেশি করা যাবে না। জি। আর তাহলে আমরা আপনার বক্তব্য থেকে জানতে পারছি যে যিনি ভুক্তভোগী তার সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মামলা দায়েরের সুযোগ রয়েছে এবং এই মামলাগুলো সাধারণত কিভাবে বিচার কার্য নিষ্পত্তি হয়ে থাকে, এবং যিনি এই মামলার বাদী তিনি যদি বায়নাটি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে তিনি কি প্রতিকার পাবেন আদালত থেকে? তাহলে হচ্ছে বায়না যদি তিনি প্রমাণ করতে পারেন যে বায়নার সম্পাদন এমনকি রেজিস্ট্রেশন প্রপার হয়েছে এবং উনি কনসিডারেশন মানি দিয়েছেন, এমনকি কনসিডারেশনের রেস্ট অ্যামাউন্ট অফ মানি আদালতে জমা দিয়েছেন, তাহলে হচ্ছে আদালত হচ্ছে তার পক্ষে ডিক্রি প্রদান করবেন। এমনকি যিনি হচ্ছে বায়না দাতা তাকে নির্দেশ দিবেন যে তাকে হচ্ছে রেজিস্ট্রি সাবকবলা দলিল করে দেওয়ার জন্য। তারপরে যদি তিনি না করে দেন তাহলে আদালতের কাছে অ্যাপ্লিকেশন দিলে আদালত হচ্ছে নিজেই হচ্ছে তাকে আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেওয়া সম্ভব, রেজিস্ট্রি করে দিবেন আদালত। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে যখন একটি দলিল সম্পাদন হচ্ছে বিশেষ করে জমি বিক্রয়ের জন্য, সেক্ষেত্রে সেই দলিলে অনেক সময় ভুল হয়ে থাকে। এটি যারা দলিল দাতা এবং গ্রহীতা আছে তাদের অগোচরেই ভুলটি হয়ে থাকে। হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা হয়ে থাকে যে জমির তফসিলে হয়তোবা সঠিক খতিয়ান নাম্বারটি বসানো হয়নি, বা জমির পরিমাণ হয়তোবা একটু কম উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী রয়েছেন, এই দলিলে ভুলের কারণে যিনি আসলে ভুক্তভোগী, তার কি করণীয়? দলিলে 2টা কারণে ভুল হতে পারে। আচ্ছা, এটা মানে আনইনটেনশনালি ভুল হতে পারে, যে মিস্টেক হয়ে গেল ভুল। আরেকটা হচ্ছে ফ্রড করার জন্য ভুল হতে পারে। জি, দুটোই হতে পারে। এখন হচ্ছে যিনি হচ্ছে দলিল গ্রহীতা অথবা তার প্রতিনিধি, ওই দলিল ভুল সংশোধনের জন্য যিনি দলিল দাতা তাকে বলবেন যে আমার এই দলিলে ভুল হয়েছে, এটা তুমি হচ্ছে সংশোধন করে দাও, যেতে হবে তাকে। সে যদি তখন সে কি করবে, একটা ভ্রম সংশোধন দলিল করে দিবে রেজিস্ট্রি করে। এটা হয়ে যাচ্ছে, তখন আর আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। আদালতে কখন যেতে হবে, সে যদি এটা করে দিতে না চায় তখন হচ্ছে আদালতে হচ্ছে রেকটিফিকেশন অফ ডিড, দলিল সংশোধনের মামলা করতে হবে। তো দলিল সংশোধনের মামলায় অবশ্যই থাকতে হবে যে সেখানে হচ্ছে মিস্টেক হয়েছে অথবা ফ্রড হয়েছে, এই 2টা পয়েন্ট উল্লেখ করতে হবে, কিভাবে ফ্রড করেছে বা কিভাবে মিস্টেকেনলি হয়েছে। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে দলিল দাতা এবং গ্রহীতার এই যে দলিলটা কি, একটা হচ্ছে ওয়ান টাইপস অফ কন্ট্রাক্ট, চুক্তি। এই চুক্তি যে হলো, তাদের ইন্টেনশনটা কি ছিল, এখানে ইন্টেনশনটা প্রুফ করা, যে ইন্টেনশন ছিল তারা এই জমিটা দেওয়া বা এই পরিমাণ জমি দেওয়া, এই দাগ খতিয়ানের জমি দেওয়া, কিন্তু এই দাগ খতিয়ান বা এই অংশ বা এগুলো হচ্ছে ভুলভাবে দলিলে ইনসার্ট করা হয় না। তখন বিজ্ঞ আদালত অবশ্যই যদি দেখেন যে ইন্টেনশনটা এরকম ছিল, তাদের এই ভুলের কারণে বা তার উপরে ফ্রড করার কারণে এরকম ভুলটা রয়ে গেছে, তখন সেটা সংশোধন করার জন্য যদি দলিল দাতা উদ্দেশ্যমূলকভাবে এই ভুলটি করে থাকেন, সেক্ষেত্রে তিনি তো এটি সংশোধন করবেন না, তখন হচ্ছে আদালতের দ্বারস্থ হতে হয়। আমরা তখন আদালতে যাই যে দলিলটা যাতে আদালত সংশোধন করে দেয়। আদালত সংশোধনের ডিক্রি প্রদান করে। সেক্ষেত্রে ভুলটি প্রমাণ করার দায়িত্ব কার উপরে? যিনি বাদী, তাকে প্রমাণ করতে হবে। বাদীকেই প্রমাণ করতে হবে যে আসলে এটা। কিন্তু সেক্ষেত্রে তো যিনি দাতা তিনি তো সেটি অস্বীকার করবেন। যখন কোনো বিষয় স্বীকার এবং অস্বীকারের কারণেই তো ফ্যাক্টস ইন ইস্যু ক্রিয়েট হয়। জি, ইস্যু ক্রিয়েট হওয়ার পরে সেই বিষয়ে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তখন সেটা নির্ধারিত হবে আসলে দলিল করার সময় যারা ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল, প্রকৃত উদ্দেশ্য কি ছিল। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে পাওনা টাকা নিয়ে বিরোধ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই ধারের টাকা আর ফেরত পাচ্ছেন না। সেক্ষেত্রে যিনি ধার দিয়েছেন তার কি দেওয়ানি মোকদ্দমা উনি করতে পারেন? যিনি ধার দিয়েছেন তিনি ধারের টাকা না পাওয়ার কারণে যেদিন তিনি অস্বীকার করবেন যে ধারের টাকা আর দিচ্ছেন না, তারপর থেকে 3 বছরের মধ্যে দেওয়ানি আদালতে মানি স্যুট করতে হবে, মানি রিকভারির জন্য মামলা করতে পারবেন। মানি মোকদ্দমার মধ্যে তিনি কিভাবে ধার দিয়েছেন, কোন এগ্রিমেন্টের প্রেক্ষিতে দিয়েছেন বা কোন সাক্ষীর সম্মুখে ওই টাকাটা দিয়েছেন,
তার মধ্যে এটাও তো ওয়ান টিপস অফ তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট, যে আমি তোমাকে ধার দিলাম, সেখানে সাক্ষী থাকে বা দেখলো কেউ, তারা এসে সাক্ষী প্রমাণ দিয়ে যখন উপস্থাপন করবে তখন হচ্ছে সেটার উপরে ডিগ্রি পাবে। এমনকি যখন মামলা করলো, মামলা করার পরে মামলা করা থেকে ডিসপোজাল হওয়া পর্যন্ত সে অবশ্যই সেটার উপরে ব্যাংক রেটে ইন্টারেস্ট সহ সেই মানি মামলা করার সুযোগ রয়েছে। জি, আপনি চুক্তির কথা বলছিলেন, যদি কোনো ব্যক্তি চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন না করে, যার ফলে যদি তো চুক্তির যে কোনো একটি পক্ষের আর্থিক ক্ষতি হয়, সেক্ষেত্রে তিনি চুক্তি ভঙ্গের জন্য কি মামলা দায়ের করতে পারেন? তিনি চুক্তি ভঙ্গের জন্য, যেমনটি তার আর্থিক ক্ষতি হলো, যে চুক্তিটা হচ্ছে দুইভাবে হচ্ছে আপনার আদালতের কাছে প্রতিকার পেতে পারি। চুক্তিটা একেবারে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করার জন্য, অথবা চুক্তি ভঙ্গ করলো, যে চুক্তিটা হচ্ছে ভঙ্গের কারণে তার যে মনিটরি ক্ষতি হলো, আর্থিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলা করতে পারবে। এই দুইটা প্রতিকার অবশ্যই এটি একটি মানি মোকদ্দমা বা মানি সুটের মাধ্যমে এটা করা সম্ভব করতে হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে যখন কোনো খতিয়ান প্রকাশিত হয়, এই খতিয়ান ফাইনালি পাবলিশ হবার পরে খতিয়ানে যে কোনো একটি ভুল দেখা দিতে পারে। এই ভুলটি সংশোধনের জন্য যিনি জমির মালিক রয়েছেন তার কি করণীয়? খতিয়ানে প্রকাশের পরে খতিয়ানে দেখা গেল এরকম হতে পারে যে অংশের পরিমাণ কম, আবার হচ্ছে দেখা গেল যে জমির মালিক যার নাম হওয়ার কথা ছিল সে না হয়ে আরেকজনের নাম চলে আসছে, কিন্তু আসলেই সে জমিটাতে দখলে আছে। এরকম যখন অবস্থা হয়, এখানে দুই ধরনের প্রতিকার আছে। যেটা লেটেস্ট যে খতিয়ানগুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিএস খতিয়ান হচ্ছে। বিএস খতিয়ান হওয়ার পরে বিএস খতিয়ানগুলো হচ্ছে সংশোধনের জন্য আমরা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাচ্ছি। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ক্ষেত্রে হচ্ছে যেদিন ফাইনাল পাবলিকেশন হলো বিএস খতিয়ানটা, তার পরবর্তীতে 1 বছর এই সময়ের মধ্যে হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে মামলা দায়েরের সময়। মানে ফাইনাল পাবলিকেশন যখন ফাইনাল হয়ে গেল বিএস খতিয়ান, তারপরে 1 বছরের মধ্যে খতিয়ান সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন। এরপরও আরও 1 বছর সময় পাবেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হচ্ছে তাকে যে ওই যে দেরি করলো, বিলম্ব হলো, সেই বিলম্বটা মওকুফ করার সুযোগ থাকবে ল্যান্ড সার্ভে যথাযথ কারণ দেখাতে হবে। এটা গেল হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের। আরও একটা বিষয় হচ্ছে যে আর্লিয়ার খতিয়ানগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা গেছে আরএস খতিয়ানে বা এসএ খতিয়ানে ভুল থেকে গেল, কোনো ভুল থাকার কারণে তার দলিলগুলো হচ্ছে ওই খতিয়ানকে কি করতে পারতেছে না, রিলেটস করতে পারতেছে না, বা হচ্ছে ব্যাংক থেকে লোন নিতে গিয়ে তাদের প্রবলেম হচ্ছে, বা কেউ হচ্ছে ওই আরএস খতিয়ানের ভিত্তিতে মালিকানা দাবি করছে। বাংলাদেশে কিন্তু এই ল্যান্ডের এটা একটা বড় সমস্যা, যেটা হচ্ছে যে খতিয়ানগুলোতে ভুল থেকে যায়। তো এক্ষেত্রে আরেকটা প্রতিকার হচ্ছে দেওয়ানি প্রকৃতির প্রতিকার। সেক্ষেত্রে প্রতিকারটা হচ্ছে সত্য ঘোষণা, এমনকি ওই যে খতিয়ানটা কিন্তু খতিয়ান সংশোধন না, ওই খতিয়ানটায় ভুল মর্মে ঘোষণামূলক, যে ওই অংশটুকু বা ওই দাগটুকু বা ওই নামটা অন্তর্ভুক্ত হওয়াটা ভুল মর্মে ঘোষণামূলক ডিগ্রি। এটা হচ্ছে ডিক্লারেটরি আকারে চাইতে হয়। যদি সে পজিশনে থাকে শুধু বলবে যে ওই খতিয়ানে এই অংশটা ভুল হয়েছে, যেটা আমরা জানি 144A অফ স্টেট অ্যাকুইজিশন। কিন্তু ডিক্লারেশনের উদ্দেশ্য তো খতিয়ানটি সংশোধন করাই। হ্যাঁ, প্রতিকারটি উনি সংশোধন আকারেই পাচ্ছেন, সংশোধন আকারেই পাচ্ছেন। যেমনটি খতিয়ান শুধু সংশোধন করতে পারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, আর আরএস খতিয়ানে যে এরকম ভুলগুলো থাকবে বা এসএ খতিয়ানে ভুল মর্মে শুধুমাত্র ঘোষণাটা দিয়েই অরিজিনালি পারপাস সার্ভ হয়ে যাবে তার। তখন কারণ হচ্ছে খতিয়ানগুলো হচ্ছে একটা গেজেট নোটিফিকেশন 144A তে বলা আছে, যেটা হচ্ছে এটা রিভার্টেবল এভিডেন্স স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্টের স্টেট অ্যাকুইজিশন রিভার্টেবল এভিডেন্স এই কারণেই যে যদি কেউ দেখাতে পারে যে এই গেজেটটা হয়েছে, যে এই খতিয়ানটা হয়েছে, এই খতিয়ানের মধ্যে কোনো ভুল রয়ে গিয়েছে, সেটা যদি তার দলিল এমনকি যদি সাবসিকুয়েন্ট সমস্ত কাগজপত্র দিয়ে প্রুফ করতে পারে, তাহলে আদালত তার পক্ষে ডিক্রি প্রদান করবে। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে একটি সম্পত্তির যে মূল মালিক উনি মৃত্যুর পরে তার যে ওয়ারিশরা রয়েছে তাদের মধ্যে একটি বিরোধ দেখা দেয়, যার ফলে হয় কি এক ওয়ারিশ হয়তোবা অপর ওয়ারিশকে তার যে ন্যায্য হিস্সা সেটা থেকে বঞ্চিত করে থাকে। সেক্ষেত্রে ওয়ারিশগণের মধ্যে যদি বিরোধ দেখা দেয় সম্পত্তির হিস্সা নিয়ে বা ভাগ বাটোয়ারা নিয়ে, সেক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমা দায়েরের কি সুযোগ রয়েছে? যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা সবাই তার সম্পত্তির অটোমেটিক্যালি
ওয়ারিশ হিসেবে ওই সম্পত্তির মালিকানা অর্জন করে। জি। আমরা বাস্তব জীবনে দেখি অনেক সময় দেখা গেল যে এর একটা প্রবণতা, মেয়েদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয়। মানে দেখা গেল যে বাবার সম্পত্তি মেয়েরা তাদেরকে কম করে দিতে চায়, অথবা তাদেরকে বা সঠিকভাবে বন্টন করা হয় না। জি। বা হচ্ছে দেখা গেল যে এরকম কোন জমির যে জমিটার মূল্য বেশি সেখান দিয়ে ভাইরা নিয়ে নিচ্ছে, বোনদেরকে এমন জমি দিচ্ছে যেখানে হচ্ছে সেটা মূল্য কম মূল্য। জি। তখন হচ্ছে তাদের প্রতিকার হচ্ছে বন্টনের মামলা করা। জি। বন্টনের মামলা করে যে জমিটার মূল্য বেশি সেটা মূল্যটাকে হচ্ছে অন্তর্ভুক্ত করে আর্জির মধ্যে, এমনকি যেটা কম মূল্যের জমি সেটাও আর্জিতে অন্তর্ভুক্ত করে টাকায় রূপান্তর করে সেইভাবেও কিন্তু বন্টন চাওয়া যায়। জি। সেক্ষেত্রে হচ্ছে যেটা বেশি মূল্যের জমি সেটার সাথে কম মূল্যের জমি সমন্বয় হয়ে বিজ্ঞ আদালত তখন হচ্ছে একটা প্রাথমিক ডিক্রি প্রদান করবেন। প্রাথমিক ডিক্রি প্রদান করার পরে এই প্রাথমিক ডিক্রিটাকে ফাইনাল ডিক্রিতে রূপান্তর করার জন্য একজন অ্যাডভোকেট কমিশনার ফাইনাল ডিক্রির জন্য হচ্ছে লয়ার কোর্টে আবেদন দিবেন। অ্যাডভোকেট কমিশনার সরেজমিনে গিয়ে তারপর হচ্ছে অবস্থান দেখে সেখানে হচ্ছে কে কোথায় থাকবে সেরকম করে বিভাগ বন্টন করে রিপোর্ট দিবে, সেই মর্মে ফাইনাল ডিক্রি হবে। এই ক্ষেত্রে হচ্ছে সমস্ত ওয়ারিশরা তাদের হিস্সাগুলো সব তারা পেয়ে যাবে। জি। আপনি দীর্ঘদিন যাবৎ দেওয়ানি মোকদ্দমার পরিচালনা করে আসছেন। একজন দেওয়ানি মামলার আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে দেওয়ানি বিচার ব্যবস্থা রয়েছে, এই বিচার ব্যবস্থায় বর্তমানে কি কি পরিবর্তন অত্যন্ত জরুরি? আমি যেটা দেওয়ানি বিচার ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশন প্রয়োজন। ডিজিটালাইজেশন হলে প্রথমেই দেখা যাবে যে সমস্ত মানুষের যদি কোনো যারা হচ্ছে যার জমি থাকবে তাদের অবশ্যই একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যেটার মাধ্যমে যেমনটি ইমেইল হতে পারে, প্রত্যেকের ইমেইল থাকবে। এমনকি সেই ইমেল কোর্টে যখন মামলা হবে, মামলা হওয়ার সাথে সাথে সবার কাছে মেইল চলে যাবে যে আপনার এগেনস্টে এরকম মামলা হয়েছে। তো ওই মামলা হওয়ার সাথে সাথে এই ইনফরমেশনটা দেখানো যাবে, তার মোবাইল ফোনে, মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো যেতে পারে। কারণ আমরা দেখে থাকি যে নোটিশ জারিতে একটি অনেক সময় দীর্ঘসূত্রিতা চলে আসে। তারপর হচ্ছে মামলাটা যখন রিসিভ করবে কোর্ট, রিসিভ করার সাথে সাথেই একটা সুনির্দিষ্ট টাইম থাকবে যে এই সময়ের মধ্যে জবাব দাখিল করতে হবে। জবাব দাখিল ছাড়াও বাদী এই সময়ের পরে আর হচ্ছে এইটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, তার বক্তব্যটাকে আর কোনো অ্যামেন্ডমেন্ট হবে না। অথবা একটা স্টেজ পর্যন্ত বলে দিতে হবে যে এই স্টেজের পরে যেমনটি অ্যাপিলেট স্টেজ, যেমনটি দেখা গেল অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্টের এগেনস্টে রিভিশন হবে। তো এখন এই রিভিশনটাই ফাইনাল, আর এর এগেনস্টে আর কোনো কিছু করা যাবে না। মানে একেবারে আমাদের যেটা হচ্ছে যে দেখা গেল যে একটা ইন্টারলোকিউটরি অর্ডারের এগেনস্টে আমরা আপিল করছি, আপিল করার পরে আবার রিভিশনে যাচ্ছি, যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন থেকে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে রিভিউ হয়ে তারপরে আবার ট্রায়াল কোর্টে আসছে। হয়তো অনেক ক্ষেত্রে 1-2 দশক শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে ইনসিডেন্টাল প্রসিডিংস। জি। তাহলে এই ইনসিডেন্টাল প্রসিডিংসগুলো যত কমিয়ে আনা যায়, তারপরে হচ্ছে তাদেরকে একটা স্টেজ দিতে হবে যে এই সময়কালের পরে আর এই ধরনের কোনো ইনসিডেন্টাল কোনো ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আসা যাবে না। তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধি সংশোধনের প্রয়োজন আছে। অ্যাডভোকেট প্রিন্স আল মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলার সমস্ত দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।